প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি এখন একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের একটি অংশ পয়সনের অনুপাত তোমাদের সামনে উপস্থাপন করছি। কঠিন অবস্থার পদার্থের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করে প্রসারিত করতে চাইলে এর পার্শ্ব সংকুচিত হয়, অর্থাৎ বস্তুটি সরু বা চিকন হয়ে যায়। এই ঘটনাটি প্রত্যক্ষ করে গাণিতিকভাবে বিষয়টি উপস্থাপন করেন বিজ্ঞানী পয়সন। তাই তার নাম অনুসারে এই ঘটনাটিকে পয়সনের অনুপাত নামে অভিহিত করা হয়। কোনো একটি বস্তুর যদি দৈর্ঘ্য বিকৃতি আলফা হয় এবং পার্শ্ব বিকৃতি বিটা হলে এই আলফা এবং বিটা এর মধ্যে যে সম্পর্কটি হলো বিটা ভ্যারিজাস আলফা বা বিটা সমান সমান সিগমা আলফা বা সিগমা সমান সমান বিটা বাই আলফা। অর্থাৎ সিগমা সমান সমান আমরা বলতে পারি পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। এখানে সিগমা একটি ধ্রুবক। এই সিগমাটি হচ্ছে পয়সনস রেশিও বা পয়সনের অনুপাত। বিষয়টি হলো যে কঠিন কেন বলা হচ্ছে? কঠিন অবস্থা, পদার্থের কঠিন অবস্থায় কেবল এই পয়সনের অনুপাত এই বৈশিষ্ট্যটি বহন করে। এটি তরল বা বায়বীয় অবস্থার জন্য প্রযোজ্য না। একটি শক্ত অবলম্বন থেকে একটি তার যদি ঝুলিয়ে দেওয়া হয় এবং এর দৈর্ঘ্য প্রসারণ করার লক্ষ্যে যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে বস্তুটি বা তারটি একটু সরু হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, পার্শ্ব সংকুচিত হয়। এই ক্ষেত্রে আমরা ধরে নিই তারটির আদি দৈর্ঘ্য ছিল এল এবং প্রসারমান অবস্থায় এর দৈর্ঘ্য হয়েছে এল ড্যাশ। চিত্র হতে ডেল এল সমান এল ড্যাশ মাইনাস এল লেখা যায়। প্রাথমিক অবস্থায় ডি যদি ব্যাস হয় এবং চূড়ান্ত অবস্থায় ডি ড্যাশ যদি ব্যাস হয়, এক্ষেত্রে ডেল ডি সমান সমান বলা যায় ডি ড্যাশ বিয়োগ ডি। প্রাথমিক অবস্থায় আর যদি ব্যাসার্ধ হয়, চূড়ান্ত অবস্থায় আর ড্যাশ যদি ব্যাসার্ধ হয়, তাহলে ডেল আর সমান সমান আর ড্যাশ মাইনাস আর লেখা যায়। বিকৃতি সমান পার্শ্ব বিকৃতি ডেল ডি বাই ডি সমান সমান বাই ডেল আর বাই আর লিখতে পারি। এবং দৈর্ঘ্য বিকৃতি অর্থাৎ আমরা বলতে পারি ডেল আর বাই আর, তাকে ডেল এল বাই লেখা যায় এল পারি এল বাই আর। এই ক্ষেত্রে ডেল আর বাই পয়সনের অনুপাত সিগমা সমান আমরা জানি ডি ডেল ডি, এটি পয়সনের অনুপাতের গাণিতিক রাশিমালা। ডেল ডি বাই আবারও আমরা ডেল এল। ব্যাস দিয়ে যদি সম্পর্কটিকে উপস্থাপন করতে চাই, এখানে যেমন আমরা ব্যাসার্ধ দিয়ে সম্পর্কটাকে প্রকাশ করেছি, সিগমা সমান সমান। এখন এই পয়সনের অনুপাত সিগমা এর মান বস্তুভেদে
ধনাত্মক বা ঋণাত্মক উভয় হতে পারে। তো আমাদের আলোচনায় ব্যাখ্যায় আসবে যে আসলে কখন এটি ঋণাত্মক হতে পারে, কখন এটি ধনাত্মক হতে পারে। তবে আমাদের সবসময় মনে রাখতে হবে, এই তারটির ক্ষেত্রেও আমরা বুঝে যদি নিই, মনে রাখা সহজ হবে। যদি দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি করি সেই ক্ষেত্রে পার্শ্ব সংকুচিত হচ্ছে, ফলে চূড়ান্ত ব্যাসার্ধ বা ব্যাস যেটাই বলি না কেন, আদি ব্যাসার্ধ বা ব্যাসের তুলনায় কিন্তু ছোট। সেই ক্ষেত্রে আমরা যে ডেল ডি বা ডেল আর এখানে বের করছি, এইটা কিন্তু অলওয়েজ নেগেটিভ হবে। কারণ আমরা এল ড্যাশ থেকে যখন এল বিয়োগ করছি তখন যে অবশিষ্ট অংশটি পাচ্ছি এটা কিন্তু ধনাত্মক, আর আমরা ব্যাসার্ধ বা ব্যাসের পরিবর্তন যেটা হিসাব করছি সেইটা কিন্তু ঋণাত্মক। তাই সিগমায়ের মান বাস্তব ক্ষেত্রে অলওয়েজ ধনাত্মক রাখার জন্য আমরা এখানে একটা মাইনাস দিয়ে রাখবো, কারণ ডেল এল এবং ডেল আর অপরপক্ষে ডেল এল বা ডেল ডি এর যে কোনো একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক হবে। বাট আমরা ওই কাঙ্ক্ষিত বস্তুর পয়সনের অনুপাত বাস্তবিক মানের হিসাবের জন্য আমরা এখানে ধনাত্মক মান পেয়ে যাব। এখন আমরা দেখতে চাই যে কোন ক্ষেত্রে বা বস্তুর কোন গঠনের ক্ষেত্রে এই সিগমায়ের মান প্লাস হয় বা কোন গঠনের ক্ষেত্রে মাইনাস হয়। যেটা আলোচনা করছি যে সিগমায়ের বৈশিষ্ট্য বা প্রকৃতি যদি এরকম একটা দেখাই আমরা, যে এক্স অক্ষে আমাদের আলফা এবং ওয়াই অক্ষে যদি বিটা, অর্থাৎ এটা দৈর্ঘ্য পরিবর্তন আর এটা পার্শ্ব পরিবর্তন, যদি এই ঘটনা ঘটে, অর্থাৎ একটা বৃদ্ধিতে আরেকটা হ্রাস পায়, যেটা আমরা চিত্রে দেখলাম, এই ক্ষেত্রে সিগমায়ের মান হবে প্লাস বা ধনাত্মক। এক্ষেত্রে সিগমা হবে ধনাত্মক। যদি আমরা এরকম দেখি, এই ক্ষেত্রে আমাদের সিগমা হবে ঋণাত্মক। এবং সেই সকল বস্তুর গঠনগত দিকটা কেমন হতে পারে আমরা একটু খেয়াল করি। যে আমরা বেনজিনের আকৃতি বা মৌমাছির কুঠুরি, মৌচাকের যে কুঠুরি থাকে সেটা আমরা দেখেছি নিশ্চয়। যদি এই ধরনের ঘটনা আমরা প্রত্যক্ষ করি বা এই গঠনটাকে যদি খেয়াল করি তাহলে বুঝতে সহজ হবে। আমরা এখানে 3 আর 2 5টা কুঠুরি নিয়েছি। এরকম আরো আরেক লাইন আমরা নিয়ে নিই। এই এখানে আমরা দেখছি যে লেন্থ, অর্থাৎ যে দৈর্ঘ্য আছে এবং যে তার প্রস্থ আছে, যদি এই আকৃতিটাকে আমরা দুই দিক থেকে বল প্রয়োগ করে একে প্রসারিত করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম অবস্থা। যদি এই দিকে আমরা এফ বল প্রয়োগ করি, সেই ক্ষেত্রে একই স্ট্রাকচার যাদের দৈর্ঘ্য বরাবর বেড়ে গিয়েছে, কিন্তু এই অনুযায়ী এদের যে প্রস্থ আছে, হয়তো আমার আঁকানোর একটু ডিসপ্লেস হয়ে গেছে, কিন্তু এদের এই বরাবর কম আছে পূর্বের তুলনায়। অর্থাৎ এই ক্ষেত্রে এটা চূড়ান্ত অবস্থা। এই ক্ষেত্রে আমরা দেখতেছি কি, এক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কিন্তু পার্শ্ব হ্রাস পেয়েছে। এই সমস্ত গঠনের ক্ষেত্রে সিগমায়ের মান হবে এরকম, অর্থাৎ ধনাত্মক হবে। এখন আমরা দেখি যে কোন ক্ষেত্রে সিগমায়ের মান ঋণাত্মক হতে পারে। আমরা আরো একটি স্ট্রাকচার দেখব।
আমরা একটা স্ট্রাকচার লক্ষ্য করছি। এটি আদি অবস্থা। এখন এই স্ট্রাকচারটার দুই দিক থেকে যদি আমরা বল প্রয়োগ করে প্রসারিত করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে হবে এরকম। চূড়ান্ত অবস্থান। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে অবশ্যই বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি যেটা, যে উভয় দিকে বল প্রয়োগ করে বা যে কোনো একদিকে যদি বল প্রয়োগ করে একে আমরা বিকৃতি করার চেষ্টা করি, সেক্ষেত্রে দুই দিকেই বৃদ্ধি পেয়েছে। একদিকে আমরা তার দেখছি প্রস্থ পূর্বের তুলনায় বেশ চড়া হয়েছে এবং দৈর্ঘ্যটিও পূর্বের তুলনায় বেশ লম্বা হয়েছে। এই সমস্ত বস্তুর ক্ষেত্রে আমরা সিগমা এর মান পাবো নেগেটিভ, অর্থাৎ এখানে আলফা বৃদ্ধি পেলে সাথে সাথে বিটার মানও বৃদ্ধি পেয়ে থাকে। এই সীমা নির্ণয়ের জন্য আমাদের একটু পিছন দিকে নজর দিতে হবে, অর্থাৎ এই চ্যাপ্টারের ইয়াং মডুলাস অর্থাৎ ইয়াংয়ের গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, এর সাথে আমাদের এই পয়সনের এখনকার আলোচনার বিষয় যেটা পয়সনের অনুপাত, এর একটি সম্পর্ক আছে। সম্পর্কটি হবে, এটা আমরা 1 নম্বর সমীকরণ লিখি এবং এটি 2 নম্বর সমীকরণ। এখানে y এটি ইয়ং এর গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, কে আয়তন গুণাঙ্ক এবং সিগমা পয়সনের অনুপাত। এখন আমরা 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে নিম্নলিখিত সিদ্ধান্তে আসতে পারি। সমীকরণ 1 থেকেই আমরা কি পাই সেটা লক্ষ্য করি। y বাই 2 ইটা 1 প্লাস সিগমা। আমরা প্রিভিয়াস আলোচনা থেকে জানি y এবং ইটা অবশ্যই ধনাত্মক, দ্যাট ইজ প্লাস। এক্ষেত্রে 1 প্লাস সিগমা অবশ্যই ধনাত্মক হবে। যেহেতু y বাই 2 ইটা ধনাত্মক, সেহেতু 1 প্লাস সিগমা ধনাত্মক হবে। ফলে আমরা লিখতে পারি 1 প্লাস সিগমা গ্রেটার দ্যান 0 বা সিগমা গ্রেটার দ্যান -1। আমরা এই একটা কন্ডিশন পেয়ে গেছি। এটি নিম্ন সীমা, অর্থাৎ সিগমা এর মান অবশ্যই -1 এর থেকে বেশি হবে। অনুরূপভাবে আমরা 2 নম্বর সমীকরণ থেকেও একটা সিদ্ধান্তে আসতে পারি, বা এটাকে আমরা লিখতে পারি y বাই 3k সমান সমান 1 মাইনাস 2 সিগমা। এক্ষেত্রেও y এবং k, y ও k ধনাত্মক। যেহেতু y বাই 3k গ্রেটার দ্যান 0, সেহেতু আমরা লিখতে পারবো 1 মাইনাস 2 সিগমা গ্রেটার দ্যান 0, বা আমরা লিখতে পারি সিগমা লেস দ্যান হাফ। তাহলে এটি আমাদের পয়সনের অনুপাতের ঊর্ধ্বসীমা, অর্থাৎ প্লাস হাফ। -1 এর থেকে সিগমা বড় হবে
আবার সিগমা প্লাস হাফের থেকে ছোট হবে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা এটি তত্ত্বীয় সিগমা এর বা পয়সনের অনুপাতের তাত্ত্বিক মান, কিন্তু বাস্তবিক মানের ক্ষেত্রে আমরা সর্বনিম্ন মানটাকে শূন্য ধরি। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটি তত্ত্বীয় মান, তত্ত্বীয় সীমা। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সিগমার সীমা। তবে অধিকাংশ ধাতব পদার্থের ক্ষেত্রে +2.5 থেকে +5 এর মধ্যে আমরা এরকম একটা সারণী আমরা এখানে দেখতে পারি 50 এর মধ্যে হয়ে থাকে। তাহলে আমরা আমাদের পরিচিত কয়েকটি উপাদানের পয়সনের অনুপাতের মান খেয়াল করলাম। এগুলো আমাদের নৈবেক্তিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সহায়তা করবে আর কি। আমরা করতে পারি যে সত্যি কি আমাদের এই সিগমার মান -1 এর থেকে ছোট হতে পারে না, বা +1/2 থেকে বেশি হতে পারে না? আমরা এই ধরনের একটা ধোঁয়াশা সিদ্ধান্ত মনে রেখে, মুখস্থ না রেখে, বরং আমরা নিজেরাই পরীক্ষা করে দেখি যে আসলে -1 অপেক্ষা ছোট হওয়া সম্ভব কিনা এবং +1/2 অপেক্ষা বেশি হওয়া সম্ভব কিনা। আমাদের পূর্বে ব্যবহৃত যে দুটি সমীকরণ খেয়াল আছে নিশ্চয়। এই সমীকরণ দুটি আমি আবার লিখছি। কেমন? যে 3k 1 - 2 সিগমা = 2 ইটা 1 প্লাস সিগমা। তাহলে এখানে 3k বাই 2 ইটা = 1 প্লাস সিগমা 1 মাইনাস 2 সিগমা। আমরা এটাকে 3 নম্বর সমীকরণ বলতে পারি। পূর্বের আলোচনা থেকে আমরা একেবারেই স্পষ্ট জানছি আয়তন গুণাঙ্ক কে এবং দৃঢ়তার গুণাঙ্ক ইটা অবশ্যই ধনাত্মক। সেই ক্ষেত্রে আমার 3 নম্বর সমীকরণের বাম পাশ অবশ্যই ধনাত্মক। সেই ক্ষেত্রে আমার ডান পাশের মানও অলওয়েজ ধনাত্মক হতে হবে। এখন আমরা একটু পরীক্ষা করে দেখি যে প্রিয় শিক্ষার্থী, আমরা 3 নম্বর সমীকরণের ডান পাশের যে অংশ আছে 1 প্লাস সিগমা 1 মাইনাস 2 সিগমা, এখানে খেয়াল করি যে কেস 1 আমরা যদি বলি +1/2 অপেক্ষা বেশি, সিগমা এর মান +1/2 অপেক্ষা বেশি হলে কি ঘটে? বেশি হলে আমরা দেখি উপরের লব ধনাত্মক, বাট হর কিন্তু ঋণাত্মক হয়ে যাবে। হর ঋণাত্মক হয়ে যাবে। সেই ক্ষেত্রে টোটাল রাশিটা কিন্তু ঋণাত্মক হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের 3 নম্বর সমীকরণের যে ভ্যালিডিটি এইটা আর থাকে না। তাই অবশ্যই আমাদের মান এই হাফ বা হাফের কম হতে হবে, এর বেশি কখনোই গ্রহণযোগ্য হবে না। আমি আবারও বলছি, হাফ অপেক্ষা বেশি হলে 1 প্লাস সিগমা এর মান ধনাত্মক হলেও 1 মাইনাস 2 সিগমা এর মান ঋণাত্মক হয়। এক্ষেত্রে সম্ভব নয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝলাম পয়সনের অনুপাত সিগমা এর মান অবশ্যই হাফের সমান বা তার চাইতে কম হতে হবে, এর চেয়ে বেশি হতে পারবে না। আমরা যদি কেস 2 লক্ষ্য করি, সিগমা এর মান -1 অপেক্ষা কম, যেমনটা কি -2 -3 ইত্যাদি ইত্যাদি।
সেক্ষেত্রে আমাদের যদি -2 এখানে বসাই তাহলে লব হয়ে যাবে ঋণাত্মক, হর ধনাত্মক থাকছে কিন্তু লব ঋণাত্মক, সেক্ষেত্রে টোটাল ভগ্নাংশটির মানই কিন্তু ঋণাত্মক হয়ে যাবে। -2 সিগমা ধনাত্মক হলেও 1 প্লাস সিগমা অবশ্যই ঋণাত্মক ফলে এটিও গ্রহণযোগ্য নয়। অতএব আমরা সুস্পষ্ট বলতে পারি যে সিগমার মান কখনোই -1 অপেক্ষা ক্ষুদ্রতর এবং +12 অপেক্ষা বৃহত্তর হতে পারে। প্রথম জ্ঞানমূলক যেটা আছে যে পয়সনের অনুপাত কি, এটা বিভিন্ন সময়ে ইন্টারনাল পরীক্ষায় হোক বোর্ড পরীক্ষায় হোক আসে, এটা আমরা খেয়াল রাখবো এবং মনে রাখার চেষ্টা করব। দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতির মধ্যে কি সম্পর্ক, এটাও জ্ঞানমূলক। এবং আমরা এই ক্ষেত্রে কিছু অনুধাবনমূলক প্রশ্নের কথাও বলতে পারি, যেমন তামার পয়সনের অনুপাত 0.33, এটা বলতে আমরা কি বুঝি, এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তারপরে এই যে পয়সনের অনুপাতের সীমা কেমন হতে পারে এটা ব্যাখ্যা করা যেতে পারে। এই পয়সা আমাদের আরও অনুধাবনমূলক হতে পারে যে পয়সনের অনুপাত এর মান ঋণাত্মক ব্যাখ্যা করব, সেটাও আমরা পাশাপাশি বইগুলো দেখে আমরা জ্ঞান অর্জন করব এবং এগুলোর উত্তর দিতে পারবো। এখন আমি এই সংক্রান্ত একটি সিকিউ অর্থাৎ রচনামূলক যেটা বলি আমরা উদ্দীপকের নির্ভর, সেই ধরনের বিষয়টা উপস্থাপন করি। খেয়াল করি, এটি হলো আমাদের স্ট্রিম। এই স্ট্রিমের আন্ডারে আমাদের দুইটা কোশ্চেন থাকবে, একটি প্রয়োগমূলক আর একটি উচ্চতর দক্ষতামূলক, নির্মিত গাণিতিকভাবে। উপস্থাপন করো। প্রিয় শিক্ষার্থী, দীর্ঘ সময় ধরে তোমরা একটি বিষয়ের আলোচনা যেটা পয়সনের অনুপাত শুনেছ। আমি চেষ্টা করেছি তোমাদের এটা বোঝানোর ক্ষেত্রে সাধ্যমতো চেষ্টা করেছি। আমার এই চেষ্টা এবং শ্রম অব্যাহত থাকবে। তোমরা গুরুত্ব সহকারে এটি লক্ষ্য করে এই সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে এবং আরও সহযোগিতার প্রয়োজন হলে প্রতিষ্ঠান খুললে তখন তোমরা আমার কাছ থেকে সহযোগিতা পাবে। ইনশাআল্লাহ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।